এই সোনপুর বাজারে যখন শুরু হয়েছিল তখন আমি জানি জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন এবং তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে এবং কোল ইন্ডিয়া এবং ইসিএলকে নিয়ে রাইটার্সে মিটিং হয়েছিল এবং জেনারেল ম্যানেজার সোনপুর বাজারি প্রজেক্টকেও এই কপি দেওয়া হয়েছে। ডাইরেক্টর পার্সোনাল ইসিএলকে দেওয়া হয়েছে আর ডাইরেক্টর টেকনিক্যাল অপারেশন ইসিএল তাকেও এই কপি দেওয়া হয়েছে। 27শে ডিসেম্বর আমি এই চিঠি পাঠিয়েছি পয়লা সচিবের কাছে এবং আমি মনে করি যে শুধু শ্রমিকদের স্বার্থের ব্যাপার না, কোল ইন্ডিয়া বাঁচানোর ব্যাপার না, এই গোটা জেলা এবং পশ্চিমবাংলার অর্থনীতির জন্য এই টাকা যদি ড্রেনেজ হয়, এই টাকা যদি বেহাতে চলে যায়, তাহলে ইস্টার্ন কোলফিল্ডস যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এবং আমি একমত যে ইসিএলকে লাভে আনার জন্য যা যা করা দরকার সেটা অবশ্যই করা উচিত আমাদের অর্থনীতির জন্য। কিন্তু এই টাকা যখন নষ্ট হবে তখন এর ফল সারা রাজ্য, সারা দেশ এবং বিজেপির সরকার, বিশেষ করে কোল ইন্ডিয়া যারা পরিচালনা করছে তাদের এটা দেখার দায়িত্ব। আর রাজ্য সরকারের সঙ্গে যেহেতু এর অংশ আছে, রাজ্য সরকারকেও এই ব্যাপারে নজর দেওয়া উচিত। এই জন্য আমি পয়লা সচিবকে এই চিঠি আমি পাঠিয়েছি। নতুন সিএমডি জয়েন করেছেন, উনি নিয়ম হচ্ছে জয়েন করার পরে একটা কর্পোরেট এক্সিসি ডাকেন, আবার ওই মিটিংয়ে আমি বলবো, উনি নিশ্চয়ই জানুয়ারিতে মিটিং ডাকবেন, ওই একই কথা আমি বলবো। পিএলআই কেন করছেন আমি এটা বলছি, কেন গুণমান কোয়ালিটি, এটা হচ্ছে গ্রেড 4 কয়লা এবং এই কয়লা আগামী আরও কয়েক বছর সোনপুর বাজারি প্রজেক্টকে, বিশেষ করে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে এখন তার যা অবস্থা আছে তাকে উন্নত করার জন্য এই প্রকল্প সম্প্রসারণ হওয়া জরুরি, এটা আমরা মনে করি। এই সোনপুর বাজারি প্রকল্পের কিছু গ্রাম, মোটামুটি এখনো পর্যন্ত 10টা গ্রাম 2025 পর্যন্ত ওখানে সম্প্রসারণের জন্য কাজে লাগবে এবং ওর এক্সপানশন যেটা হবে, সম্প্রসারণ হবে, তার জন্য 10টা গ্রামের মানুষ বা অন্যান্য যা বসতি আছে ওখানে তাদেরকে সেটা পুনর্বাসন যে প্রকল্প আছে ইসিএল বা কোল ইন্ডিয়ার, তার অন্তর্ভুক্ত হতে হবে। এর মধ্যে 12.5 লক্ষ টাকা, 12.5 লক্ষ টাকা প্রত্যেক পরিবারকে ওই প্যাকেজে, রিহ্যাবিলিটেশন প্যাকেজে 12.5 লাখ টাকা করে ধরা আছে। আর রিহ্যাবিলিটেশন এই প্রকল্পে আমরা সবাই জানি এখানে হয়, সর্বত্রই হয়, এটা সারা দেশ জুড়ে হয়, যে তার মধ্যে যদি কোনো স্কুল বিল্ডিং থাকে, তারপর কেউ না, অনেক জায়গায় তো বিল্ডিং প্ল্যান মানছে না, এই যে জল মাটির নিচে থেকে তুলে নিচ্ছে হাউজিং করার পরে, এটা তো এখানে বেআইনি। করেছে কোনো রেস্ট্রিকশন কর্পোরেশন বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন? করছে না। এটা স্ট্রিকচার আছে গভর্নমেন্টের। 2001-2 আমার সালটা আমার স্মরণ আসছে না, একটা অর্ডার ইস্যু করেছিলেন রামসেবক বন্দ্যোপাধ্যায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন, 2000 কেন, 2000 আগে হবে, তখন 80-র দশকের শেষ কি 90-এর প্রথম। রামসেবক বন্দ্যোপাধ্যায় ওই সময় ডিএম ছিল, 80-র দশকে ছিলেন, 90-এর দিকে অসীম বর্মন ডিএম ছিল। তখন থেকে নোটিফিকেশন জারি আছে, কোনোটাই তো দেখা হয় না। প্রচুর জল এখন পাম্প করে যে নিচের থেকে তোলা হয়, তারপর বলে ধস হয়ে যেতে পারে, কোনোদিন কিছু হতে পারে, হওয়ার চান্স আছে। আপনাদের কালে একটা আছে বেরিয়েছিল কি রাজনীতিতে পশ্চিমাঞ্চল, দেওয়া হয়েছে, সেটা কোনো কনস্ট্রাকশন দেওয়া হয়েছে, লেটারটা কন্ট্রোল করা হয়েছে, পুরাই কন্ট্রোল করা। আর আমার এখনো স্পষ্ট মনে আছে রামসেবক বন্দ্যোপাধ্যায় যখন ডিএম ছিলেন তখন থেকে এটা শুরু হয়েছিল আলোচনা, এবং এই নিয়ে সম্ভবত আমি যখন এডিডিএর চেয়ারম্যান হই প্রথমের দিকে 91-92, দ্বিবেদী সাহেব যখন চিফ এক্সিকিউটিভ অফিসার, অথবা মঞ্জুনাথ প্রসাদ, আমার ওই সময়টা হেরফের হতে পারে, তখন এই নিয়ে মিটিং হয়েছিল। তারপর রেস্ট্রিকশন ইম্পোজ ছিল, এটা করার কথা কর্পোরেশনের, কারণ বিল্ডিং প্ল্যান রেস্ট্রিকশন করে কর্পোরেশন, তারা কেন দেখছে না, কি দেখছে না। রানীগঞ্জ তো এখন পোস্ট অফিস হয়ে গেছে, কর্পোরেশনের কিছু নেই এখানে, ও খালি ফুটপাথ বানাবে আর ভাঙবে। এখন শুনছি শিয়ারশোলের ফুটপাথটা আবার নাকি ভাঙবে। তো করার সময় কাকে টাকা দেওয়ার জন্য ওটা বানানো হয়েছে, আমার কোশ্চেন খোলা হচ্ছে। আর কারখানার লোক কি করে ওর ভেতর ঢুকে গেছে, এটার জবাব
এখন টাকাটা এডিডি এর হাতে নেই ঠিক, কিন্তু এডিডি তো এই এলাকার ডেভেলপমেন্ট আর প্ল্যানিং এর মূল দায়িত্বে, তাহলে এর উত্তর দিতে হবে আর সরকারকে দিতে হবে। মুখ্যমন্ত্রী একটা মিটিংয়ে বলেছিলেন যে এডিডি এই কাজ করতে পারেনি 11 সালের পর থেকে। তারপরে উনি খলিল আহমেদ তখন হাউজিং ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, উনি নাম করে খলিল আহমেদকে বলেন এটা খলিল দেখবে। তারপর খলিল আহমেদ সাহেবের তত্ত্বাবধানে 2-3টে মিটিং হয়, পূর্ণেন্দুবাবু তখন ডিএম ছিলেন। তারপরে ওই জমি খুঁজে বার করা হয়, সেখানে ঘর বাড়ি তৈরি হয়, ওই টাকা নষ্ট হয়ে গেল। ওই টাকা আর কেন্দ্রীয় সরকার দেবে কিনা আমার খুব সন্দেহ আছে, কারণ প্রথম কিস্তির টাকার হিসেব দিতে হয়। আর এখন বলছে যে ইসিএল টাকা বন্ধ রেখেছে, তার হিসেবটা না দিলে ভারত সরকার অর্থ দপ্তর ওটা চায়ের দোকান যে টাকা বার করে দিয়ে দেবে। ওর ফেজ বাই ফেজ টাকা স্যাংশন হয়েছিল। প্রথম প্রণববাবু স্যাংশন করেছিলেন অর্থমন্ত্রী হিসেবে, উনি আমাকে বলেছিলেন যে ফার্স্ট ফেজে আমার এখন যাবে 5 থেকে 10 কোটি টাকা, তারপর আমাদের সরকার চলে যাবে, তারপর টাকা এসে। আপনি তো এডিডি এর চেয়ারম্যান ছিলেন সেই সময়, আপনি আপনার জন্য বাজেট তৈরি হয়েছিল। অঙ্ক আমার মনে নেই, কিন্তু ওর টাকার অঙ্ক অনেক বেশি হবে। 2300 অনেক অন্তত কোনো গোয়েন্দা বিভাগ নেই, এটা আমার কাজও নয়। যারা এই যে ভিলেজ কমিটি তৈরি করেছে, আমি শুধু বলেছি যে যা জানতে পারা যাচ্ছে, যে খবর আসছে, তাতে ড্রাফট ভোটার লিস্টের পাবলিকেশনের পরে ওখানে শোরগোল তৈরি হয়েছে এবং ওখানে আসানসোল কর্পোরেশন এলাকার বিশেষ একটা জায়গার একজনের নাম পাওয়া গেছে। এ নাম কি করে ঢুকবে? বীরভূম জেলার একজন, তার নাম পাওয়া গেছে। এবং এই প্রজেক্টের মধ্যে এই যে প্যাকেজ, যেটা এই প্যাকেজে 300 দিনের মজুরি টাকা পর্যন্ত ধরা থাকে। আমাদের যে রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম উন্নয়নের বা পঞ্চায়েতের যেটা থাকে, তাতে হচ্ছে যে এটাই হিসেব, স্ট্যান্ডার্ড হিসেব হচ্ছে 300 দিনের মজুরি। এটা আমরা যখন এডিডিএতে রিহ্যাবিলিটেশন প্যাকেজ করেছিলাম, ওই বই আমার কাছে আছে। একইভাবে তখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা উনি তৈরি করেছিলেন, এটা এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করেন। এই প্রজেক্ট তৈরি সোনপুর বাজারি তারা করেছে, এটা ইসিএলকে দেখতে হবে। এবং ওই ভিলেজ কমিটি ইত্যাদি যা হয়েছে, ভিলেজ কমিটির মধ্যে পঞ্চায়েতের মেম্বার, বিডিও এবং গ্রাম প্রধান আছে, থাকবে, সেটা স্বাভাবিক, যারা নির্বাচিত প্রতিনিধি থাকবে। আর রাজ্য সরকার সরকারি অফিসার হিসেবে বিডিওকে এটা দেখতে হয়। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো অনেক পরের ব্যাপার, উনি টোটাল ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন দেন। মানে আপনি বলতে চাইছেন যে রিহ্যাবিলিটেশন যে লিস্টটা তৈরি হয়েছে, তাতে ভুয়ো নাম ঢুকানো হয়েছে। কিন্তু ক্লিয়ার আমার জরুরি, এটা আমরা মনে করি। এই সোনপুর বাজারি প্রকল্পের কিছু গ্রাম, মোটামুটি এখনো পর্যন্ত 10টা গ্রাম 2025 পর্যন্ত ওখানে সম্প্রসারণের জন্য কাজে লাগবে এবং ওর এক্সপানশন যেটা হবে, সম্প্রসারণ হবে, তার জন্যে 10টা গ্রামের মানুষ বা অন্যান্য যা বসতি আছে ওখানে, তাদেরকে সেটা পুনর্বাসন যে প্রকল্প আছে ইসিএল বা কোল ইন্ডিয়ার, তার অন্তর্ভুক্ত হতে হবে। এর মধ্যে 12.5 লক্ষ টাকা, 12.5 লক্ষ টাকা প্রত্যেক পরিবারকে ওই প্যাকেজে, রিহ্যাবিলিটেশন প্যাকেজে 12.5 লাখ টাকা করে ধরা আছে। আর রিহ্যাবিলিটেশন এই প্রকল্পে আমরা সবাই জানি এখানে হয়, সর্বত্রই হয়, এটা সারা দেশ জুড়ে হয়, যে তার মধ্যে যদি কোনো স্কুল বিল্ডিং থাকে, তারপর যদি জলের ব্যবস্থা করতে হয়, যেখানে বসতি যাবে সেখানে তার জলের ব্যবস্থা করতে হয়। এরকম হয়েছে আমাদের এখানে হাঁসডিয়ার প্রকল্প, আজ থেকে অনেক বছর আগে হাঁসডিয়াতে, আমি জানি সেটা, সেই সময় থেকে ওটা হয়েছে এবং এই প্রকল্পের মধ্যে ওটাও থাকবে। এখন ভাটমুড়া এবং মধুডাঙ্গা এই দুটো এলাকা ইসিএল সার্ভে শেষ করেছে, ভাটমুড়া এবং মধুডাঙ্গা। আমার যেটা বক্তব্য কয়লা সচিবের কাছে, এবং যার কপি আমি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের সিএমডি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জেলার প্রধান হিসেবে আমি পাঠিয়েছি, যে এই ড্রাফট পাবলিকেশন ভোটার লিস্টের পর
দেখা যাচ্ছে এই প্রকল্পে যা নাম ওখান থেকে বেরোচ্ছে তাতে বীরভূম জেলার অধিবাসী এবং আসানসোল কর্পোরেশন এলাকার অধিবাসীর নাম ওখানে আছে। এবং এই যে প্রকল্পকে কেন্দ্র করে এই যে ক্ষতি হবে, এই যে টাকা যেভাবে বেরোবে, আমার বক্তব্য এটা যে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে লাভের জায়গায় দাঁড়াতেই হবে, কারণ আমাদের এখানকার অর্থনীতির বুনিয়াদ হচ্ছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। ইস্পাত আছে বার্নপুরে, দুর্গাপুরের স্টিল আছে, এটা ঠিকই, কিন্তু এই জেলার পশ্চিম বর্ধমান জেলার সারা পশ্চিমবাংলার সরকারের আয়ের একটা উৎস, যেখান থেকে রাজ্য সরকারও টাকা পান।